প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি এপিসোড বাংলা প্রথম পত্রের উপরে। আমরা আজকে পড়ব গত ক্লাসের মতোই লাল সালু উপন্যাস এবং তার লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। আজকে আমরা লাল সালু সম্পর্কে জানবো, ওয়ালিউল্লাহ সম্পর্কে জানবো এবং জানবো বাংলা সাহিত্যের, বিশেষ করে বিশ্ব সাহিত্য সহ বাংলা সাহিত্যের কিছু খুঁটিনাটি বিষয়, যে বিষয়গুলো আমাদের এই উপন্যাসের শুরুর পূর্বে যে প্রাক আলোচনা সেখানে রয়েছে। অর্থাৎ আমরা উপন্যাসের প্রাক আলোচনা, উপন্যাস থেকে পুরো জায়গা থেকে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর পড়ব। তো প্রথমে আমরা বলি, এটি একটি পাঠ পর্যালোচনার একটি ক্লাস, অর্থাৎ এই বইটি অদ্যপান্ত পড়ে আমি কিছু প্রশ্ন নির্ধারণ করেছি। যে প্রশ্নটি তোমরা এইচএসসি পরীক্ষায় তোমরা যে প্রশ্নগুলোর মধ্য থেকে কোনো একটি প্রশ্ন, এক বা একাধিক প্রশ্ন, সেটি আমি তোমাদের যদি বলি যে অন্তত পক্ষে 3-4টি প্রশ্ন তোমরা এখান থেকে পাবেই। তো এই আমি যেগুলো পড়াবো সেগুলোই কি পাবে? না, এরকম আরো অনেক প্রশ্ন তোমার বইয়ে রয়েছে, সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তো পাঠ পর্যালোচনার দ্বিতীয় ক্লাসটি আজকে আমরা কি পড়তে যাচ্ছি সেটির আগে আমরা দেখে নিই শিক্ষণফল। শিক্ষণফল নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা গত ক্লাসে শিক্ষণফল নিয়ে কথা বলেছি। তো একটি কথা বলি, সেটি হচ্ছে মজিদ নামক একজন মানুষ, মানে গল্পটা ছোট্ট করে বলি। মজিদ নামক একজন মানুষ যে এমন একটি এলাকায় জন্মগ্রহণ করেছে যেখানে মানুষের থেকে খাবারের পরিমাণ অনেক কম, এবং সেখানের মানুষ তার এলাকা থেকে ছেড়ে অন্য কোথাও গিয়ে জীবনে সংস্থান করতে পারলেই বাঁচে। মজিদ তাদের একজন, এবং মজিদ তার গ্রাম ছেড়েছিল, তার এলাকা ছেড়েছিল, কিন্তু মজিদ যে কাজটি করেছিল সেটি হচ্ছে অস্তিত্ববাদী চেতনা থেকে, অর্থাৎ নিজের জীবনকে বাঁচানোর জন্য সে ভালো কোনো পন্থা বেছে নেয়নি। সে অজ্ঞাত এক পীরের মাজারকে বা একটি কবরকে সে বেছে নিয়েছিল তার ব্যবসার হাতিয়ার হিসেবে। এবং বাংলাদেশের মানুষ, যেহেতু যে সময়ের কথা বলা হচ্ছে 20 শতকের প্রথম দিকে, সেই সময়ের মানুষ অনেক অজ্ঞ ছিল, অর্থাৎ তাদের ধর্মীয় জ্ঞান যেমন ছিল না, তাদের আধুনিক শিক্ষা ছিল না, ফলে মজিদ সহজেই তার ব্যবসা করতে পারে। তো মজিদ এখনো রয়েছে, মজিদ হয়তো আগামীতেও থাকবে। বাংলাদেশে এরকম অসংখ্য মাজার রয়েছে যে মাজারকে কেন্দ্র করে এখনো ব্যবসা হচ্ছে। তাহলে আমাদের এই টেক্সটটি কেন নির্ধারণ করা হয়েছে? যাতে এই 21 শতকে এসে তোমার মতো একটি ছেলে বা মেয়ে মজিদের মতো কাউকে চিনতে যেন তোমরা ভুল না করো, এবং মাজার ব্যবসার সাথে আমাদের ইসলাম ধর্মের যে কোনো সম্পর্ক নেই সেটিও তোমরা জেনে রাখো। এটি প্রকৃতপক্ষে বা আসল শিক্ষণফল, যেটি আমি তোমাদের মুখে বলে দিলাম। তো আজকে তোমাদের জন্য বলেছি যে এক কথায় প্রশ্ন এবং উত্তর। এখন বলছি এক কথায় প্রশ্ন উত্তর, এটিকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন বলতে পারো। সেটি হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের দুটি যে সৃজনশীল প্রশ্ন থাকবে তার দুটির কতে, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর সেখান থেকে করতে পারবে। নাম্বার 2, তোমরা 3টি এমসিকিউ প্রশ্ন পাবে, তার সেই 3টি এমসিকিউ থেকে কমপক্ষে একটি জ্ঞানমূলক থাকবে, সাধারণত 2টি জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অর্থাৎ অন্তত পক্ষে 3 বা 4টি প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে করতে পারবে। এই প্রশ্নগুলোই নয়, এরকম আরো প্রশ্ন এই বইয়ে রয়েছে। তো আমরা এক এক করে প্রশ্ন আলোচনা করছি। সেটি হচ্ছে নাম্বার 1 বা প্রথম প্রশ্ন, লাল সালু উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারীর পরিবার ছাড়া কোন পরিবার গুরুত্ব লাভ করেছে? তোমরা জানো যে এখানে পরিবার বলতে আরেকটি পরিবারই শুধু এসেছে, সেটি হচ্ছে তাহের কাদেরের পরিবার। তোমরা এর সাথে যুক্ত করতে পারো তাহের কাদের হাসুনির পরিবার। তাহের কাদের দুই ভাই, তাদের বোন হাসুনি, কিন্তু তাহের কাদেরের পরিবার বললেই হবে, উপন্যাসে এভাবে বর্ণনা করা রয়েছে।
লাল সালু উপন্যাসের কাহিনী কেমন? অত্যন্ত সুসংহত ও সুবিন্যস্ত। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম পেশা কি? উনি একজন সাব এডিটর হিসেবে যোগদান করেন দি স্টেটম্যান পত্রিকায়। দি স্টেটম্যান লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আরেকটি কথা বলে রাখি যে আমি এখানে খুব সংক্ষেপে লিখেছি, তোমরা একটি বাক্যেও লিখতে পারো। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম পেশা হচ্ছে সাব এডিটর, অথবা লাল সালু উপন্যাসের কাহিনী অত্যন্ত সুসংহত ও সুবিন্যস্ত। তুমি যেভাবেই লেখো না কেন নম্বর পুরোটাই পাবে। তোমাদের অভ্যন্তরীণ পরীক্ষায় যে এক কথায় প্রশ্ন থাকে সেখানে তোমরা হচ্ছে এক লাইনে লিখতে পারো, আর সৃজনশীলের ক সেটিও তোমরা এক লাইনে লিখলে তোমাদের জন্য ভালো। কিন্তু আমি কিওয়ার্ড হিসেবে আমি আর বাক্য লিখিনি, কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তোমাদের মূল তথ্যটা জানা দরকার। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মসাল হচ্ছে 1922। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম তারিখ 15 আগস্ট। মনে রাখার জন্য মনে রাখবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনেই হত্যা করা হয়েছিল, অর্থাৎ এই তারিখে। নয়নচারার প্রকাশকাল বলে রাখি, নয়নচারা সৈয়দ ওয়ালিউল্লাহর প্রকাশিত প্রথম গল্প গ্রন্থ, 1946 সালে প্রকাশিত হয়। চাঁদের আমাবস্যার প্রকাশকাল 1964 সাল। সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রীর নাম অ্যান মারি থিভো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং উনি একজন ইউরোপিয়ান ছিলেন, তাকে তিনি বিয়ে করেছিলেন, এবং তার জীবনের শেষ সময়টা বেশিরভাগ সময়ই তিনি হচ্ছে ইউরোপে কাটান, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যেহেতু তিনি হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন, এবং হচ্ছে বাংলাদেশের যে কি বলবো দূতাবাসগুলো, সেই দূতাবাসগুলোতে ঘুরে ঘুরে তিনি চাকরি করতেন, অর্থাৎ এক জায়গা থেকে, এক শহর থেকে, এক দেশ থেকে আরেক দেশে যেতেন। কথাবিতান থেকে লাল সালু প্রকাশিত হয় কত সালে? 1960 সালে। ইএম ফস্টারের মতো উপন্যাস কত শব্দের হওয়া উচিত? 50,000 শব্দের হওয়া উচিত। পুরো বাক্যটাই বললাম। প্রশ্ন নম্বর 11 বঙ্কিম পরবর্তী বাংলা উপন্যাসের প্রধান শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। গণদেবতার লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওঙ্কারের লেখক কে? আহমদ ছফা। ওঙ্কার কোন ধরনের উপন্যাস? এটি একটি রাজনৈতিক উপন্যাস। শেষের কবিতা, কবিতা দিয়ে তোমরা অনেক সময় মনে করো এটি একটি কাব্যগ্রন্থ, না, এটি একটি উপন্যাস। জাগরীর লেখক কে? সতীনাথ ভাদুরী। নিহার রঞ্জন গুপ্ত কোন ধরনের উপন্যাস লিখতেন? রহস্য উপন্যাস। ইউলিসিস কার লেখা? জেমস জয়েস। সমাগম কোন ধরনের উপন্যাস? রূপক। কৃতদাসের হাসি উপন্যাসিকের নাম বলে দিই, এটা খুব জনপ্রিয় উপন্যাস, সেটা হচ্ছে শওকত ওসমান। কোন ধরনের উপন্যাস? রূপক উপন্যাস। প্রশ্ন নাম্বার 21 তিতাস একটি নদীর নাম, এটি নিয়ে একটি সিনেমাও হয়েছে, এবং খুব আমি বলবো যে দুই বাংলার প্রধান যে চলচ্চিত্রকার তাদের একজন, মানে তোমরা সত্যজিৎ রায়ের নাম সবাই অন্তত জানো, আর একজনের নাম তোমরা খুব কম জানো, সেই মানুষটি ঋত্বিক কুমার ঘটক। তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি নির্মাণ করেন, এবং 71-এর পরে এটি তৈরি হয়, এবং বাংলাদেশেই পুরো শুটিংটা হয়। তিতাস একটি নদীর নাম একটি আঞ্চলিক উপন্যাস। ধর্মপাল কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস। চিহ্ন কোন ধরনের উপন্যাস? এটি একটি রাজনৈতিক উপন্যাস। জাগরী কোন ধরনের উপন্যাস? এটিও রাজনৈতিক উপন্যাস। ঝড় ও ঝরা পাতার লেখক কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দুর্গেশ নন্দিনীর লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী প্রসঙ্গে বলে রাখি, এটি 1865 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এটিকে বলা হয়, প্রথম শিল্পসম্মত উপন্যাসও বলা হয়। এর আগে যদিও দুটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, একটি হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ, এবং আরেকটি হচ্ছে আলালের ঘরের দুলাল। রাজা উপাখ্যান কোন ধরনের উপন্যাস? রূপক উপন্যাস। অপরাজিত কোন ধরনের উপন্যাস? আত্মজৈবনিক, এবং এটিরও লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালীর পরে এটি তিনি লেখেন। দি জার্মিলান কার লেখা? এমিলি জোলা। এ টল অব টু সিটিজ কার লেখা? চার্লস ডিকেন্স। লাল সালুর 10ম সংস্করণ প্রকাশিত হয় কত সালে? 1981 সালে।
পোকামাকড়ের ঘর বসতি কার লেখা? সেলিনা হোসেন। প্রদেশে প্রাকৃতজন কার লেখা? শওকত আলী। চিলেকোঠার সেপাই কার লেখা? অনেক ঢাউস উপন্যাস, বড় উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াস। তিনি মাত্র দুটি উপন্যাস লিখেছেন, একটি হচ্ছে খোয়াবনামা আর একটি হচ্ছে চিলেকোঠার সেপাই। আব্দুল্লাহ কোন ধরনের উপন্যাস? এটি একটি সামাজিক উপন্যাস। সূর্য দীঘল বাড়ি কার লেখা? আবু ইসাক। এটি নিয়েও চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং জাতীয় চলচ্চিত্র বা শ্রেষ্ঠ ছবি হিসেবে এটি নির্বাচিত হয়েছিল। আব্দুল শুকুর নামক একজন ভদ্রলোক এটি নির্মাণ করেন, তার সাথে আরেকজন পরিচালক যুক্ত ছিলেন। তো তার এটি প্রথম চলচ্চিত্র ছিল এবং একই সাথে শেষ চলচ্চিত্রও ছিল। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যুসাল কত তারিখ? মৃত্যুসাল 1971। বলে রাখি যে 16 ডিসেম্বরের আগেই তিনি মারা যান, মানে অক্টোবরেই মারা যান তিনি, এবং তিনি মারা যান ফ্রান্সে। অনেক সূর্যের আশা কার লেখা? সর্দার জয়নুদ্দিন। সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যু তারিখ 10 অক্টোবর। জীবন ও রাজনৈতিক বাস্তবতা কার লেখা? শহীদুল জহির। আগুন পাখি কার লেখা? উনি বেঁচে আছেন এবং উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। অবসর নিয়েছেন হাসান আজিজুল হক। গোরা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তম পুরুষ কার লেখা? রশিদ করিম। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। সুরঙ্গ কোন ধরনের রচনা? নাটক। নন্দিত নরকে কার লেখা? এটি হচ্ছে হুমায়ুন আহমেদ। সুরঙ্গ বলে রাখি, সুরঙ্গ যার লেখা তিনি এই উপন্যাসের লেখক, অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ। স্কারলেট অ্যান্ড ব্ল্যাক কার লেখা? স্তাদালের। উচ্চারণটা হচ্ছে স্তাদাল। তো স্তাদাল বা স্তাদালের। আলালের ঘরের দুলাল কার লেখা? প্যারীদাস মিত্র। অনেকে এটিকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলেন, কিন্তু প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ। এটি দ্বিতীয় উপন্যাস। প্রথম সার্থক উপন্যাস আমি আগে বলেছি, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়ের যে উপন্যাসটির কথা আমরা বলেছি, দুর্গেশ নন্দিনী 65। আলালের ঘরের দুলাল 1858 সালে প্রকাশিত হয়। এই সব তথ্য তোমার বইয়ে রয়েছে। নবজাগরণের কাল কত শতক? 14 থেকে 16 শতক। ওয়ার অ্যান্ড পিস কার লেখা? লিও তলস্তয়। বলে রাখি যে আমি এ পর্যন্ত যে বইগুলোর কথা বলেছি তার মধ্যে ওয়ার অ্যান্ড পিস হচ্ছে নোবেল পুরস্কার লাভ করে এবং তার জন্য লেখক নোবেল পুরস্কার লাভ করেন, মানে এই বইটি এবং বইয়ের লেখক নোবেল পুরস্কার লাভ করে। তো উপন্যাসের প্রাক আলোচনায় আরো অনেক প্রশ্ন রয়েছে, সেখান থেকে হয়তো 1 থেকে 200 প্রশ্ন করা যায়। আমার কাছে যেগুলো মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আমি 50টি প্রশ্ন এখানে নিয়েছি। এবার যে প্রশ্নগুলো আলোচনা করব সেটি হচ্ছে উপন্যাসের ভেতর থেকে আলোচনা। আর তর সয় না দিন মান ক্ষণের সবুর কিসের সামিল? ফাঁসির সামিল। উপন্যাসের ভেতরে জাস্ট কি অ্যান্সার গুলো আছে? যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি কোথায় আটকায় না? দিগন্তে আটকায় না। রেলগাড়ি কোন অঞ্চল থেকে আসে? অন্য অঞ্চল থেকে আসে। রেলগাড়ির গতি কেমন? সর্পিল। কারা চেয়ে চেয়ে দেখে এই লাইনে যারা নতুন এসেছে? কোন জিনিসটা না এলে বিদেশে এক পা না হলে বিদেশে এক পা চলে না? বদনা। কিসের ধৈর্যের সীমা নেই? অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির। সোলেমানের বাপ কিসের রোগী? হাঁপানির। এর আগ পর্যন্ত অর্থাৎ 51 থেকে যে 57 পর্যন্ত প্রশ্ন, এটা উপন্যাসের একেবারে প্রথম 2 পৃষ্ঠার মধ্যে তোমরা পাবে। এরপরে হচ্ছে 58 থেকে মোহাম্মদনগর গ্রামের কথা বলা হচ্ছে। সোলেমানের বাপ কিসের রোগী? হাঁপানির রোগী। গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ? এটি উপন্যাসের প্রধান চরিত্র অর্থাৎ মজিদ নিজে বলেছে যে মধুপুর গড় 3 দিনের পথ। মহব্বতনগরের মানুষগুলো ইদানিং কেমন হয়ে উঠেছে? অবস্থা সম্পন্ন অর্থাৎ টাকাওয়ালা। বুড়োর ধারণা তাদের ঝগড়ার কথাটা মজিদকে কে বলেছে? বুড়োর নিজের কন্যা হাসুনির মা। ক্রন্দনরত মেয়ে মানুষকে দেখতে কার ভালো লাগে? মজিদের ভালো লাগে। বেওয়া শব্দের অর্থ কি? বিধবা। মহব্বতনগরের সর্বোচ্চ মানে কির জায়গায় তোমরা ড্যাশ ড্যাশ দাও। বন্দি পাখির মতো আশ্রাতে থাকে। মহব্বতনগরের সর্বোচ্চ তাল গাছ বন্দি পাখির মতো আশ্রাতে থাকে। মজিদ কি জুতা পরে করিমগঞ্জে যায়? ক্যানভাসের জুতা।
পীর সাহেবের প্রধান মুরিদ কে? মতলুব মিয়া। কার ঘরে একটি লোক ওঠার জনরব উঠেছিল? তোমরা জানো তাহের কাদেরের মায়ের ঘরের, এবং এটাকে কেন্দ্র করে তাহের কাদেরের মা তার বাবাকে অনেক গালিগালাজ করত, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই তাহের কাদেরের বাবা নিরুদ্দেশ হয়ে যায়। সকলকে মিয়া সম্বোধন করে কে? মজিদ। ফজরের আগে কার কাম শেষ করা লাগবে? রহিমার। অর্থাৎ সে যে মানে এটাকে বলা হয় ধান সেদ্ধ করার কাজ। এটি মানে সকালের আগে শেষ করা লাগবে, সকালে এটি শুকাতে দেবে। মজিদ কম্পাউন্ডারকে কি মনে করে? ডাক্তার। অর্থাৎ তার যে লোকগুলো মার খেয়ে করিমগঞ্জের হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানে গিয়ে মজিদের যে অবস্থা হয়েছিল। অর্থাৎ আমরা কিন্তু উপন্যাসের কিছু কিছু অংশ এগুলো পড়তে পড়তে বলেও ফেলছে। এটাকে বলা হয় হচ্ছে ডায়ালেক্টের একটা অংশ, উপভাষা, আঞ্চলিক ভাষা, এবং এটাকে অপভাষাও বলি, এবং এটি ভাষার সৌন্দর্য। অর্থাৎ মানুষ যদি কখনো বকতে না পারে, সেটা যদি মনে মনেও বকে, তবে তার অনেক রিলিফ পায় সে। এই জন্য হচ্ছে এটাকে আমি খুব খারাপ ভাবে দেখি না, কিন্তু এটি সাইলেন্টলি করা অনেক ভালো। আমাদের উপন্যাসে সরাসরি আছে, আমি কোট করে দিয়েছি, সেটি হচ্ছে খানকির বেটি নিকা করব বলাই তো মানুষটারে খাইছে। কথাটা কে বলেছে? তাহের। এবং কাকে বলেছে? তার নিজের বোনকে বলেছে, হাসুনির মাকে বলেছে। কে হুঁকা টানে আর চেয়ে চেয়ে দেখে? মজিদ। হুঁকা টানে, চেয়ে চেয়ে দেখে। কি চেয়ে চেয়ে দেখে যদি প্রশ্ন হয়? মজিদ কি চেয়ে চেয়ে দেখে? হাসুনির মাকে চেয়ে চেয়ে দেখে। পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ, তার বিরুদ্ধেও কি আছে? রসনা আছে। রসনা মানে জিহ্বা, অর্থাৎ তার বিরুদ্ধে যে গসিপ, নেতিবাচক কথা, সেটিও আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যে, তার বিরুদ্ধেও আছে। অর্থাৎ এই পৃথিবীর একটি মানুষও নাই যার বিরুদ্ধে গসিপ নাই। মজিদের নতুন জীবনের শুরু হয়েছিল কোন মাসে? শ্রাবণ মাসে। অর্থাৎ শ্রাবণ মাসে সে মহব্বতনগর গ্রামে ঢোকে। মস্ত মস্ত কেতাবগুলো কেমন? পোকায় খাওয়া। কেউ কেউ আশা নিয়ে কোথায় পড়ে? আলিয়া মাদ্রাসায়। এটা আবার বলা হচ্ছে মজিদ যে অঞ্চল থেকে এসেছে সেই অঞ্চলের কথা। অর্থাৎ উপন্যাসের প্রথমে চলে গেছে, প্রথম ৭৬, ৭৭ দুটি প্রশ্নে। বেহেশতে কাদের স্থান নির্দিষ্ট? হাফেজদের। কি পানি খায়? ইঞ্জিনটা পানি খায়। এটি উপন্যাসের প্রথমে, অর্থাৎ রেলগাড়ির ইঞ্জিনের কথা বলা হচ্ছে। নিরাক পড়া। উপন্যাসের প্রথমে নিরাক পড়া বলতে হচ্ছে যে সময় মজিদ মহব্বতনগর গ্রামে ঢোকে সেই সময়ের পরিবেশ সম্পর্কে বলা হচ্ছে। বাতাসীন, নিস্তব্ধ, গুমোট আবহাওয়া। বলে রাখি, এই প্রশ্নটি এইচএসসি পরীক্ষায় একাধিক বোর্ডে একাধিকবার এসেছে। এককালে বুড়া কেমন প্রকৃতির লোক ছিল? এই প্রশ্নটিও একাধিকবার এসেছে। বুদ্ধিমান প্রকৃতির লোক ছিল। বুড়োর আরেকটি গুণও আমি বলে রাখি, যে আগে অনেক মারপিটও করতো সে, কিন্তু বয়সের কারণে সেটি এখন আর নেই। প্রশ্ন নম্বর ৮১, বুড়ো কদিন রোজা রাখে? ২ দিন। তারপরে হচ্ছে প্রথম প্রথম কে মজিদের বাড়িতে আসতো না? হাসুনির মা। কোচ শব্দের অর্থ কি? মাছ ধরার জন্য নিক্ষেপযোগ্য অস্ত্র। মাজারটি কিসের মতো দেখতে? মাছের পিঠের মতো। তো এটি একটি উপমা ব্যবহার করেছেন লেখক। কে যা করেন মঙ্গলের জন্যই করেন? আল্লাহ। জাহেল শব্দের অর্থ কি? জাহেল মানে হচ্ছে অজ্ঞ, জাহেল মানে নির্বোধ, জাহেল মানে মূর্খ। আমরা জাহেল মানে অন্য কিছু মিন করে থাকি, প্রকৃতপক্ষে এই তিনটি অর্থই তোমরা। শালু শব্দের অর্থ কি? এক ধরনের লাল সুতি কাপড়, যেটি নিয়ে উপন্যাসের নাম হয়েছে লাল শালু, মানে লাল কাপড়। মুরগি খোঁজার অজুহাতে কে বাইরে গিয়ে চোখ মুছছে? হাসুনির মা। বেচাইন শব্দের অর্থ কি? অস্থির, উতালা। হেফজ শব্দের অর্থ হচ্ছে মুখস্থ। ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা কে বলে? তাহের কাদের বলে, মানে নিজের মাকে মারতে বলে তার বাবার উদ্দেশ্যে। মওতের কথা কে বলে? হাসুনির মা। বাহে মুল্লুকে শব্দের অর্থ কি? উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গ প্রসঙ্গ এখানে এসেছিল। কোনদিন রহিমা সারা মানব জাতির জন্য কি করে?
দোয়া করে। কাদের গীত মজিদের ভালো লাগে না? কৃষকদের। ঘাড় গুঁজে আধা পাকা মাথা চুলকায় কে? দুদু মিয়া। এটিও পরীক্ষায় এসেছিল। এখান থেকে অনেক প্রশ্নই এসেছে পরীক্ষায়। সবগুলোর কথা হয়তো বলা সম্ভব হচ্ছে না। নলি শব্দের অর্থ কি? জাহাজে চড়ার অনুমতিপত্র। নলি শব্দের অর্থ কি? জাহাজে চড়ার অনুমতিপত্র। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডলও মসৃণ, কিন্তু ভেতরে মুসলমান। কে? ওই বিদেশি মানুষটি, যে কারণে হচ্ছে মহব্বতনগরে মজিদ আসতে পেরেছিল। মহব্বতনগরে আসার আগে মজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে। ওই গারো পাহাড়ে ওই মুসলমান ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল। একজন শিকারীর কথা বলা হচ্ছে। কেউ কেউ নলি বানিয়ে কি হয়ে ভেসে যায়? জাহাজের খালাসি হয়ে। অর্থাৎ ওই যে অনুমতিপত্র নিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়। এটা কোন সময়ের কথা বলা হচ্ছে? একেবারে প্রথম দিকের কথা আবার বলা হচ্ছে। প্রশ্ন নম্বর 101। কার চোখ দুটি পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গিয়েছে? জমিলার। জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। আমিনা বিবি কোন দিন রোজা রাখে? শুক্রবার। তাই বদমতলব কেন হইল? বদমতলবটা কি? স্কুল প্রতিষ্ঠা। কে করেছিল এটা? এই বদমতলবটি সেটি হচ্ছে আক্কাস করেছিল। লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে সুলেমানের বাপ। মাঠের ধান নষ্ট হয় কেন? শিলাবৃষ্টি হলে। তানু বিবি কে? খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। মরা মানুষ জিন্দা হয় কেমনে? উক্তিটি কার? মজিদের। মজিদ হাসুনির মার জন্য কোন রঙের শাড়ি এনে দেয়? বেগুনি রং, কালো পাড়। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় কেন? ধর্মের কারণে। মাজারে একদিন তীক্ষ্ণ আর্তনাদ কে শুরু করেছিল? খ্যাংটা বুড়ি, কারণ খ্যাংটা বুড়ির সন্তান বা ছেলে মারা গিয়েছিল। এবং সেই সময়ই জমিলা মানে মজিদের দ্বিতীয় স্ত্রী মজিদের চরম রূঢ়তম রূপ দেখেছিল এবং তার খুব কষ্ট লেগেছিল। মহব্বতনগরে এক রাতে ঝড়ের পর কি শুরু হলো? শিলাবৃষ্টি। মহব্বতনগর গ্রামের কয় গ্রাম পর নতুন পীর এসেছে? 3 গ্রাম পর। লাল সালু উপন্যাসে কোচবিদ্ধ হয়ে মারা যায় কে? ছমির উদ্দিন। কবরের গায়ে জমিলার কি লেগেছিল? পা লেগেছিল। এটি এক ধরনের প্রতিবাদ বলা যায়, মানে মাজার ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ। প্রকৃতপক্ষে উপন্যাসটি সেখানেই শেষ হওয়ার কথা, কিন্তু জীবন থেমে থাকে না বলে তারপরেও পরের দৃশ্যটিও দেখানো হয়েছে উপন্যাসে। ধলামিয়া আওয়ালপুরে যেতে চায় না কেন? ধলামিয়া পরিচয় দিয়ে রাখে, সেটা হচ্ছে খালেক ব্যাপারীর সম্বন্ধে, অর্থাৎ তার যে প্রথম বিবি, সেই প্রথম বিবির বড় ভাই। মজিদের কথা ভেবে। অ্যাকচুয়ালি হচ্ছে আরো একটি উত্তর এখানে আছে, সেটি হচ্ছে ভয়ে যেতে চায় না। তো ভয়ে যেতে চায় না, সেই উত্তরটিও যদি নেওয়া হয় তাহলেও নেওয়া হবে। আমি দুটি উত্তরই বলে দিলাম। কখন লোকেরা এসে বাইরের ঘরে জমতে লাগলো? মাগরবের পর। আওয়ালপুরের পীর সাহেব কোন ভাষায় বয়ান করেন? ফার্সি ভাষায়। মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল? খালেক ব্যাপারী। শিরনি তদারকির ভার কার উপর? জমিলা, রহিমা, মজিদের 2 স্ত্রী। নাসারন্দ ডুবিয়ে কে শো শো আওয়াজ করে? গাইটা। গাই মানে গাভীটা। আর কি প্রশ্ন পড়ার দরকার আছে? আমার মনে হয় আরো কিছু প্রশ্ন আমরা অবশ্যই দেখি। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, কথাটা কে বলেছে উপন্যাসের একেবারে শেষে, যখন হচ্ছে জমিলাকে মাজারে রেখে দেওয়া হয়, সেই সময় রহিমা বলেছিল শিলাবৃষ্টির সময়, ঝড় তুফানের সময়, ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, রহিমা বলেছিল। কোথায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে ডোমপাড়ায়, মজিদের মনকে কি ভীতু করে তোলে? খবরটা। মাঠের ধারে ফাল্গুনের হাওয়া কখন ছোটে বা ছোটে কখন? সকালে। চিরকালের স্বল্পভাষী কে? রহিমা। মজিদ কোথা থেকে আসলে? চাল ডাল ব্যাপারীর বাড়ি থেকে আসে, পুকুর ঘাট থেকে আসলে। কিসের মতো ঘুম এসে এসে শব্দটি হবে এসে জমিলাকে কাবু করে ফেলেছে? দস্যুর মতো। মাজার সংস্কারের খরচ দেয় কে? খালেক ব্যাপারী। রহিমার পেটে
কত প্যাচের বেরি পড়েছে? 14 প্যাচ। খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি? ধলা মিয়া। তার প্রসঙ্গ আগে বলেছি। আরো একটু পড়ি, সেটি হচ্ছে কত বছর বয়সে খালেক ব্যাপারীর সাথে আমিনার বিয়ে হয়? অর্থাৎ আমিনার বয়স কত ছিল? 13 বছর। কারণ খালেক ব্যাপারীর বয়সের উল্লেখ এখানে নেই। যদি বয়সের কথা আসে, একজনের বয়সের কথাই বলা হয়েছে, সেটি হচ্ছে আমিনা বিবি, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। মাজারে কে হাত পা ছড়িয়ে চিত হয়ে ছিল বা চিত হয়ে শুয়েছিল? জমিলা। কে সর্বপ্রকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল? আক্কাস, যে হচ্ছে ওই মাজারে এসেছিল, যাকে ডাকা হয়েছিল, যে স্কুল প্রতিষ্ঠা করতে চায়, মজিদ যাকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি, কারণ গ্রামের মানুষ শিক্ষিত হলে তার ব্যবসা চলবে না। কার হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়ালো? মজিদের হাত ছেড়ে। মজিদ কার মনের হদিস পায় না? জমিলার দ্বিতীয় স্ত্রীর। আক্কাস মিয়া কার ছেলে? মোদাব্বের মিয়ার। সূর্যের আলোর রোশনাইয়ের মতো সাফ কি? খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায়। এটা হচ্ছে মজিদের একটা মানে ভণ্ডামির একটি কৌশল। মজিদের মতে কাঠ দিলে খোদার ডর নাই? জমিলার। মজিদ কৌশলে স্কুলের পরিবর্তে সভায় কিসের কথা তোলে? মসজিদ। কে স্বপ্নের ঘোরে হাঁটে? আমিনা বিবি। আমিনা বিবিকে যখন মাজার পাক দিতে বলা হয়। আমরা পরে যখন পড়বো আরো অনেক প্রশ্ন পড়বো, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন পড়বো, প্রয়োগমূলক প্রশ্ন পড়বো, এমসিকিউ পড়বো, তখন আমরা এগুলো আরো জানতে পারবো। মজিদের মুখে কে থুথু দেয়? জমিলা। মজিদ রাতে ঘুমাতে পারে না কেন? পীরের আগমনের জন্য। অর্থাৎ তার একজন প্রতিদ্বন্দ্বী 3 গ্রাম পরে এসেছে। হাসুনির মার কয় ভাই? 3 ভাই। কতদিন পর পর মাজারের সংস্কার করা হয়? 2-3 বছর পর পর। পীর সাহেবের প্রধান মুরিদের নাম কি? মতলুব খাঁ। তোমার দাড়ি কই মিয়া? মজিদ কার উদ্দেশ্যে উক্তিটি করেছে? আক্কাসের। এই প্রশ্নটা অসংখ্য বার এসেছে পরীক্ষায়। সব দিলাম আমি, সব দিলাম পোলাটার, এইবার জান ফিরাইয়া দেন উক্তিটি কার? খ্যাংটা বুড়ির। অর্থাৎ ছেলেকে নিয়ে যখন মাজারে আসে সেই সময় বলেছিল। জমিলাকে পেয়ে রহিমার মনে কোন ভাব জাগে? মাতৃত্বের ভাব জাগে এবং নিজেকে শাশুড়ি শাশুড়ি সে ভাবতে শুরু করে। প্রকৃতপক্ষে সে তারই স্বামীর আর এক স্ত্রী। মহব্বতনগর গ্রামে স্কুল খুলতে চায় কে? আক্কাস। লালসালু উপন্যাসের প্রধান চরিত্র মজিদ। তো প্রশ্ন এরকম অসংখ্য প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন। আমি তোমাদের 150টি প্রশ্ন আলোচনা করলাম। আর বলি, আমি যে ইউটিউবে অনেক ঘেটেছি, কেউই অনলাইন ক্লাসে এতগুলো প্রশ্ন আলোচনা করে নাই। ইনফ্যাক্ট 50টি প্রশ্নও আলোচনা করেনি। আমি মনে হয় এত দীর্ঘ, অর্থাৎ 150টি জ্ঞানমূলক প্রশ্নের আলোচনা করলাম। তো একটু সময় বেশি লাগলেও আমার মনে হয় এই ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখেছো, আমি জানি তারা অনেক উপকৃত হবে। তো তোমরা অবশ্যই উপকৃত হও, সেটি আমি চাই। তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করো। তোমাদের মধ্যে এক ধরনের প্রবণতা আমি খেয়াল করছি, সেটি হচ্ছে তোমরা ভিডিও অল্প একটু দেখেই চলে যাও। এতে আমার ক্ষতির কিছু নেই, কিন্তু তোমার লাভেরও কিছু নেই। অর্থাৎ হ্যাঁ, তুমি যদি শুধু বই পড়ে জানতে পারো খুব ভালো। আমি একটু ডেমো টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আমি কয়েকটি ক্লাসই নিব প্রশ্ন নিয়ে, ভ্যারাইটিস প্রশ্ন। একটি ক্লাসে এক ধরনের প্রশ্ন আলোচনা করলাম, নেক্সট ক্লাসেও হয়তো এক ধরনের প্রশ্ন আলোচনা করব, একটি ক্লাসে হয়তো নানা ধরনের প্রশ্ন আলোচনা করব। তবে সেই প্রশ্নগুলোর জন্য তোমরা রেডি থাকো, অর্থাৎ পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো। খুব শীঘ্রই তোমাদের সামনে আমি আবার হাজির হচ্ছি। মিজান স্যার, ভালো থাকো। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো না কেন, ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও, খারাপ লাগলে সেটিও কমেন্ট করে জানাও, কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাও, আমার কোথাও ভুল থাকলে সেটিও কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটি যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা দেখতে পারে, শিক্ষার্থীরা দেখতে পারে, এই জন্য হচ্ছে ইউটিউবের যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে মানে সাবস্ক্রাইব, এটি শেয়ার করলে অনেকে দেখতে পারবে। তো এটি সবার জন্য ওপেন করে রাখছি, অর্থাৎ সবাই যেন এটি দেখে উপকৃত হয়।
তো আজকের মতো বিদায় নিচ্ছি মিজান স্যার, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।